have a concrete plan for all allies in our core mission, and this also make NATO fairer to ensure any burden of that commitment. And that change. বিশ্ব রাজনীতির মঞ্চে একটি প্রশ্ন প্রতিধ্বনিত হয় বারবার, কেন আমেরিকা সবসময় যুদ্ধের পথেই হাঁটে? কেন প্রতিটি দশকে ভিন্ন প্রেসিডেন্টের আমলে নতুন কোনো দেশকে লক্ষ্যবস্তু করে সামরিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ চালায় যুক্তরাষ্ট্র? ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় এটি কাকতালীয় নয়, বরং এক ধারাবাহিক অভ্যাস যুক্তরাষ্ট্রের, যার পেছনে রয়েছে শক্তি প্রদর্শন, অর্থনৈতিক স্বার্থ ও একক আধিপত্য বিস্তারের মনোভাব। যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির গল্প শুরু করা যাক 1953 সাল থেকে, যখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন ডুয়েট আইজেনহাওয়ার। সে সময় মধ্যপ্রাচ্যের দেশ ইরানে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়ে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ মোসাদ্দেক। আর ওই আমলেই তিনি ইরানের তেল জাতীয়করণের সিদ্ধান্ত নেন, যা ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা শক্তির জন্য বড় ধাক্কা। প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের ওই সিদ্ধান্তে ব্রিটিশ মালিকানাধীন তেল কোম্পানির মুনাফাতেও দেখা দেয় খরা। এভাবেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উদ্ঘাটন করে মধ্যপ্রাচ্যের এই গণতান্ত্রিক সরকার তাদের স্বার্থের পথে বাধা। এরপরই ইতিহাসের অন্যতম কুখ্যাত গোপন অভিযান অপারেশন অ্যাজাক্স পরিচালিত হয় ইরানে। গোয়েন্দা সংস্থা সিআইএ ও MI6 যৌথভাবে ইরানে দাঙ্গা বাধায়, রাজনীতিবিদদের কিনে নেয় আর সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে প্রলোভন দেখায়। আর এভাবেই 19 আগস্ট 1953 সালে ইরানের নির্বাচিত সরকার উল্টে যায়, গণতন্ত্র ভেস্তে যায়। ক্ষমতায় আসেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। এরপর ইরানিদের ক্ষোভ জমতে জমতে 1979 সালের বিপ্লবে দেশটিতে জনসাধারণের বিস্ফোরণ ঘটে, যার পর থেকেই ওয়াশিংটন আর তেহরানের সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। একই ধরনের ঘটনা দেখা যায় 1960-এর দশকেও ভিয়েতনামে। জন এফ কেনেডির আমলেও যুক্তরাষ্ট্রের সেই একই নীতি। অন্য দেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে কমিউনিজম রুখে দিতে যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে, যেখানে গোড়া থেকেই সিআইএ এবং প্রেসিডেন্টের উপদেষ্টারা জানতেন এ লড়াই জেতা কঠিন, প্রায় অসম্ভব। তবুও 58,000 আমেরিকান সৈন্যের জীবন আর 30 লাখ ভিয়েতনামির রক্ত দিয়ে শেষ হয় যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার প্রবণতা। 2003 সালেও একই ঘটনা। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমল। ইরাকে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে দেশটির কাছে উন্নত মানের ধ্বংসাত্মক অস্ত্র আছে এই অজুহাতে। প্রেসিডেন্টের ভাষণে ভয়, জরুরি পরিস্থিতি আর জাতীয় নিরাপত্তার গল্প এতটাই ছড়িয়ে দেওয়া হয়েছিল যে সাধারণ মানুষও বিশ্বাস করেছিল ইরাক ধ্বংস না হলে আমেরিকাও নিরাপদ নয়। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর প্রমাণিত হলো ইরাকের কাছে অস্ত্র ছিলই না। এরপর যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ও একই ঘটনা দেখা দেয় আফগানিস্তানে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত তালেবান বাহিনী তাণ্ডব চালাচ্ছিল। আর কাকতালীয়ভাবে এই তালেবানকে প্রতিহত করতেই 2009 সালে 30,000 অতিরিক্ত সৈন্য পাঠায় যুক্তরাষ্ট্র। যুক্তি, যুদ্ধ শেষ করতে যুদ্ধ বাড়ানো দরকার। কিন্তু শেষ পরিণতি কি হলো? আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরাই ফিরল। বিশ্বের একাধিক দেশে যুক্তরাষ্ট্রের এমন ঘটনাগুলোকে যদি এক বাক্যে বলা যায়, আমেরিকা যুদ্ধ করে কারণ সে পারে। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের মনে সবসময় থাকে বল প্রয়োগের চেতনা, উপদেষ্টারা চান প্রভাব, কংগ্রেস ভয়ে থাকে চুপ। এছাড়া মিডিয়া প্রশ্ন করতে দেরি করে আর জনগণ ব্যস্ত থাকে নিজের জীবনে। ফলে এভাবেই যুগের পর যুগ যুদ্ধ চালিয়ে যুক্তরাষ্ট্র দেশ ভাঙছে, মানুষ মারছে, আর ইতিহাস এ সবকিছুকে নথিবদ্ধ করে আরেকটি হস্তক্ষেপের গল্প হিসেবে। যুদ্ধপরায়ণ যুক্তরাষ্ট্রের মূল নীতি বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা নয়। দেশটির মূল লক্ষ্য বিশ্বের যেখানে সম্ভব আগুন লাগানো, এরপর আগুনে ঢালার তেলও বিক্রি করা। কিন্তু ওই আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় পানি সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।